আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজি অ্যাকাউন্টিং এর আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা বিবিএ অনার্স থার্ড ইয়ারের কস্ট অ্যাকাউন্টিং এবং বিবিএ অনার্স ফোর্থ ইয়ারের ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট অ্যান্ড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস, এমবিএ ফাইনাল ইয়ারের অ্যাডভান্সড কস্ট অ্যাকাউন্টিং বইয়ের একটি কমন চ্যাপ্টার ইনভেন্টরি ম্যানেজমেন্ট বা মজুদ ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটি যদি তোমরা মনোযোগ দিয়ে দেখো তাহলে আশা করি সবাই উপকৃত হতে পারবা। চলো প্রথমে আমরা ইনভেন্টরি ম্যানেজমেন্ট নিয়ে কিছু ইনফরমেশন জানবো, তারপর আমরা এই চ্যাপ্টারের সূত্রগুলো আমরা এই ক্লাসে আলোচনা করব এবং এই চ্যাপ্টার নিয়ে বেসিক কিছু কনসেপ্ট তোমাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। তো তোমাদের যদি ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা এবং আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমাদের ফলো করে আমাদের সাথেই থাকবে আশা করি, এবং আমাদের ক্লাসগুলো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবা না। তো চলো আমরা প্রথমে ইনভেন্টরি চ্যাপ্টারের কিছু ইম্পর্ট্যান্ট এলিমেন্টস নিয়ে আলোচনা করে আসি। প্রথমে আমরা জানি যে ইনভেন্টরি ম্যানেজমেন্ট বলতে কী বোঝায়। যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে তার মজুদ পণ্য। তার যদি মজুদ ব্যবস্থা ভালো না থাকে তাহলে সে কখনোই তার ব্যবসায় উন্নতি করতে পারবে না। যেমন ধরো, আজকে তোমার ফ্যাক্টরিতে 10,000 শ্রমিক আসছে, উৎপাদনে নিয়োগ করছো 10,000 শ্রমিক, কিন্তু তোমার কাছে কাঁচামালের মজুদ নাই। তারা অর্ধেক কাজ করার পর তোমার কাঁচামাল সাপ্লাই দিতে পারতেছো না, তখন কি হবে? তোমাদের এই শ্রমিকগুলো সবাই অলস বসে থাকবে, তাহলে তোমার হাজার হাজার টাকা কী হবে? লস হবে। তার মানে তোমাদের পণ্যের উৎপাদন এবং এই পণ্যের বিতরণ, এই দুইয়ের মধ্যে মজুদ একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো এই মজুদ নিয়ে মূলত আজকে আমরা কথা বলবো। তো মজুদের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানতে হবে, সেটা আমরা তোমাদের প্রথমেই বলবো। সেটা হচ্ছে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র হচ্ছে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। এই ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি কী সেটা নিয়ে আমরা এখন বলবো। আমরা তো যে পরিমাণ মজুদ আমাদের এক বছরে আমাদের প্রয়োজন হয়, যে পরিমাণ পণ্য বা প্রয়োজন হয়, ধরো কোনো একটা ফ্যাক্টরিতে এক বছরে টোটাল 1 লাখ টন কাঁচামাল দরকার। এখন 1 লাখ টন কাঁচামাল তো সে একবারে কিনবে না, বা 1 লাখ টন কাঁচামালের সে প্রতিদিন তো আর কিনবে না। তাহলে নির্দিষ্ট সময় পর পর সে তার এই পণ্যগুলো ক্রয় করে থাকে। এখন নির্দিষ্ট সময় পর পর যদি এই পণ্যগুলো সে ক্রয় করে তাহলে তার দুইটা ব্যয় হয়। একটা হচ্ছে এই পণ্যের আনা নেওয়ার ব্যয়, আরেকটা হচ্ছে এই পণ্য সংরক্ষণের ব্যয়। তো এই দুই ব্যয়ের মধ্যে সামঞ্জস্য বিধান করে সবচেয়ে কম খরচে কী পরিমাণ পণ্য আমরা ক্রয় করতে পারি সেটাই মূলত হচ্ছে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। সামনে এই ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি নিয়ে আমাদের আরও কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আছে। তো এই ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি মূলত নির্ভর করে দুইটা খরচের উপর। একটা নাম হচ্ছে ক্যারিং কস্ট, একটা নাম হচ্ছে অর্ডারিং কস্ট। এখন ক্যারিং কস্ট আর অর্ডারিং কস্টের সামঞ্জস্য বিধান করে সবচেয়ে কম যে খরচটা নির্ধারণ হয় সেই পয়েন্টে মূলত ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি নির্ধারিত হয়, এবং সেটা আমরা তোমাদেরকে ম্যাথের মাধ্যমে এবং গ্রাফিক্যাল সিস্টেমে তোমাদেরকে আমি উপস্থাপন করে খুব সহজে বুঝাই দিব। তো আপাতত মনে রাখো, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটির বাংলা হচ্ছে মিতব্যয়ী ফরমাইশের পরিমাণ, অর্থাৎ যে পরিমাণ পণ্য একসাথে অর্ডার করলে সবচেয়ে খরচ কম হবে ওই পরিমাণ পণ্যকে মূলত ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি বলা হয়। আশা করি ক্লিয়ার। এটা তো বুঝতে পারছো। এবার আমরা পরবর্তী এলিমেন্ট সম্পর্কে জানবো, অ্যাভারেজ ইউজেস বা নর্মাল ইউজেস। এই চ্যাপ্টারের সূত্রগুলো প্রয়োগ করার জন্য তোমার এই অ্যাভারেজ ইউজেস এবং নর্মাল ইউজেস সম্পর্কে তোমার জানতে হবে। অ্যাভারেজ ইউজেস মানে গড় ব্যবহার, বা নর্মাল ইউজেস বা সাধারণ ব্যবহার। তো গড় ব্যবহার কি? অর্থাৎ আমাদের যে পণ্যটা আমরা মজুত করব সেই পণ্যটা দিয়ে কী করবো? আমরা উৎপাদনে যাব। এটা আমরা কোথায়? ফ্যাক্টরিতে পাঠাবো। তাহলে ফ্যাক্টরিতে যে পরিমাণ পণ্য ব্যবহার হয় দৈনিক, সেটাই হচ্ছে মূলত অ্যাভারেজ ইউজেস। এখন এটা কি একদিনের ব্যবহার, না এক সপ্তাহের ব্যবহার, না এক মাসের ব্যবহার? এটা কোন টাইমের ব্যবহারকে আমরা অ্যাভারেজ ইউজেস বলবো? এখানে মনে রাখবা, আমরা যদি এই অঙ্কে যে লিড টাইম দেওয়া থাকবে বা যে সময় দেওয়া থাকবে, সময়টা যদি দিনের ফরম্যাটে থাকে তাহলে একদিনের ব্যবহারকে আমরা অ্যাভারেজ ইউজেস ধরবো। সময়টা যদি উইকে দেওয়া থাকে তাহলে এক সপ্তাহের ব্যবহারকে আমরা অ্যাভারেজ ইউজেস ধরবো। আর যদি সময়টা মাসের দেওয়া থাকে তাহলে এক মাসের ব্যবহারকে আমরা নর্মাল ইউজেস বা অ্যাভারেজ ইউজেস ধরবো। তার মানে এটা বোঝা যাচ্ছে বিভিন্ন অঙ্কের মধ্যে এই অ্যাভারেজ ইউজেসটা ভেরি করবে। কোনো অঙ্কে একদিনের ব্যবহারকে অ্যাভারেজ ইউজেস বোঝানো হবে, কোনো অঙ্কে এক সপ্তাহের ব্যবহারকে অ্যাভারেজ ইউজেস বোঝানো হবে, কোনো অঙ্কে এক মাসের ব্যবহারকে নর্মাল ইউজেস বোঝানো হবে বা অ্যাভারেজ ইউজেস বোঝানো হবে। তাহলে অ্যাভারেজ ইউজেস বলতে আমরা কী বুঝলাম?
যে একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডে আমাদের কী পরিমাণ পণ্য দরকার হয়, সেটাই হচ্ছে অ্যাভারেজ ইউজেস। তো আমরা বোঝার সুবিধার্থে আমরা যদি দিনের অঙ্ক মনে করি এটাকে, তাহলে আমরা একদিনে কী পরিমাণ পণ্য অ্যাভারেজে ব্যবহার হয় বা অ্যাভারেজে ইউজ হয় সেটাই মূলত আমাদের অ্যাভারেজ ইউজেস। তারপর ম্যাক্সিমাম ইউজেস, একদিনে সর্বোচ্চ কী পরিমাণ পণ্য ইউজ করা হয় সেটা হচ্ছে ম্যাক্সিমাম ইউজেস। এটা সপ্তাহ হতে পারে, মাসও হতে পারে, কিন্তু আমি দিনেরটা তোমাদের উদাহরণের জন্য বলতেছি। আবার একদিনে সর্বনিম্ন কী পরিমাণ পণ্য ব্যবহার হয় সেটা হচ্ছে মিনিমাম ইউজেস। এই জিনিসগুলো তোমাদের জানতে হবে। তারপর নর্মাল বা অ্যাভারেজ লিড টাইম, এটা কি? লিড টাইমটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এটা কি মনে রাখো, যখন আমরা একটা পণ্য অর্ডার দিব, অর্থাৎ আমাদের র ম্যাটেরিয়াল দরকার, ধরো কিছু র ম্যাটেরিয়াল দরকার, আমরা আমাদের সাপ্লায়ারকে বললাম যে ভাই আমার কিছু র ম্যাটেরিয়াল দরকার, আপনি একটু র ম্যাটেরিয়ালটা পাঠাই দেন। এখন ধরো আমার সাপ্লায়ার থাকে চট্টগ্রাম, আমি থাকি ঢাকায়, তাহলে একদিনের মধ্যে অর্ডার দিলেই কি পণ্যটা চলে আসে? এই পণ্যটা আমার অর্ডার দেওয়া থেকে শুরু করে গুদামে আসা পর্যন্ত একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড লাগে। ওই টাইম পিরিয়ডটাই হচ্ছে মূলত লিড টাইম। ভালো করে মনে রাখবা, ওই টাইম পিরিয়ডটাই হচ্ছে লিড টাইম। এই লিড টাইমটা যদি ডেতে দেওয়া থাকে তাহলে বুঝতে হবে এই অঙ্কটা হচ্ছে দিনের হিসাবে করতে হবে। তার মানে অ্যাভারেজ ইউজেস মানে একদিনের ইউজেস, ম্যাক্সিমাম ইউজেস মানে একদিনের সর্বোচ্চ ব্যবহার, মিনিমাম ইউজেস মানে একদিনের সর্বনিম্ন ব্যবহার। আর এই লিড টাইমটা যদি সপ্তাহে দেওয়া থাকে তাহলে এগুলো সব সপ্তাহের হিসাবে আসবে। এই লিড টাইমটা যদি মাসে দেওয়া থাকে তাহলে এই উপরের আইটেমগুলো মাসের হিসাবে বের করতে হবে। তাহলে এই লিড টাইমটা তোমাদের মনে রাখবা। সেম এখন চট্টগ্রাম থেকে যদি মালটা আসতে অ্যাভারেজে কতদিন লাগে সেটাকে যদি আমরা বলি লিড টাইম, অ্যাভারেজ লিড টাইম, তাহলে সর্বোচ্চ কতদিন লাগে সেটা হবে সর্বোচ্চ বা ম্যাক্সিমাম লিড টাইম। সর্বনিম্ন কতদিন লাগে সেটা হচ্ছে মিনিমাম লিড টাইম। এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের সূত্র প্রয়োগের জন্য, এই জন্য এগুলো আগে তোমাদের আমি ক্লিয়ার করে নিচ্ছি। আমাদের ক্লাস যদি তোমাদের ভালো লাগে, তোমরা চাইলে আমাদের অনলাইন কোর্স আছে, বিবিএ ফার্স্ট ইয়ার থেকে শুরু করে একবার বিবিএস ডিগ্রি এবং এমবিএ প্রিলিমিনারি ফাইনাল সব ক্লাসেরই আমাদের রেকর্ডেড কোর্স প্লাস আমাদের প্রশ্নোত্তর পর্বের কোর্স আছে। তোমরা চাইলে আমাদের কোর্সে জয়েন করে তোমাদের সিলেবাস শেষ করতে পারো। তো তোমাদের ভালো লাগলে নিচে আমাদের হোয়াটসঅ্যাপের যে নাম্বার দেখানো হচ্ছে সেখানে যোগাযোগ করলেই তোমরা খুব সহজেই আমাদের কোর্সে যুক্ত হতে পারবা। তো চলে আসি আমরা পরের আইটেমে। পরের আইটেম হচ্ছে অর্ডারিং কস্ট। অর্ডারিং কস্ট কী সেটা আমাদের জানতে হবে। অর্ডারিং কস্ট হচ্ছে একটা পণ্য অর্ডার দেওয়া থেকে শুরু করে, একটা কাঁচামাল অর্ডার দেওয়া থেকে শুরু করে গুদামে আসা পর্যন্ত যত প্রকারের খরচ হবে সবগুলো কিন্তু অর্ডারিং কস্ট বা ফরমাইশ ব্যয়। তারপর দেখতে হবে আমাদের ক্যারিং কস্ট। ক্যারিং কস্ট বলতে কি? ক্যারিং কস্ট মানে অনেকে আমরা মনে করি গাড়ি ভাড়া, আসলে না। ক্যারিং কস্ট হচ্ছে একটা পণ্য যখন আমি ক্রয় করব, এই পণ্যটা যখন আমার গুদামে চলে আসবে, আসার পরে এই পণ্য রক্ষণাবেক্ষণের জন্য যে ব্যয় হবে সেটাই হচ্ছে মূলত ক্যারিং কস্ট। তার মানে আমরা যদি সহজ উদাহরণে বুঝি, পণ্য অর্ডার দেওয়া থেকে শুরু করে গুদামে আসা পর্যন্ত যেই ব্যয় সেটা হচ্ছে অর্ডারিং কস্ট। আর পণ্য গুদামে আসার পর থেকে বিক্রয়ের আগ পর্যন্ত যে রক্ষণাবেক্ষণ ব্যয় সেটাই হবে ক্যারিং কস্ট। তো অর্ডারিং কস্ট এবং ক্যারিং কস্টের যে ব্যাপারগুলো সেগুলো তোমরা সামনে আরও ক্লিয়ার জানতে পারবা। তো এই কনসেপ্টগুলো তোমাদের অবশ্যই ভালো করে মনোযোগ দিয়ে মনে রাখতে হবে। তোমরা আমাদের এই ক্লাসটার এই পর্যায়ে পোস্ট করে তোমরা এই নিয়মগুলো লিখে ফেলবা, তাহলে তোমাদের পরবর্তী নিয়মগুলো বুঝতে সুবিধা হবে। তাহলে এবার আমরা চলে যাই আমাদের পরবর্তী স্লাইডে। পরবর্তী স্লাইডে আমরা একটা ইউকিউর বেসিক তোমাদের গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দেখব। ধরলাম আমরা এখানে ও এক্স এক্সিস ও ওয়াই এক্সিস, এখানে আমরা একদিকে আমরা ইউনিটগুলো লিখবো, আরেকদিকে দেখাবো আমরা টাকাগুলো। তাহলে আমরা এখানে কীভাবে ইউকিউটা কাজ করে বা ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি মিতব্যয়ী ফরমাইশের পরিমাণ সেটা তোমাদের দেখাবো। এখানে আমাদের যে ক্যারিং কস্ট সেটা আনুপাতিক হারে বাড়বে, অর্থাৎ এটা হচ্ছে মূলত ভেরিয়েবল কস্ট। এটা যত বেশি আমি পণ্য অর্ডার দিব, একসাথে যত বেশি পণ্য অর্ডার দিব তত আমাদের ক্যারিং কস্টটা বাড়তে থাকবে। যেমন আমি যদি ধরো আমার 1 লাখ টন পণ্য দরকার বছরে, আমি যদি একবারে 10 টন কিনি তাহলে আমার এই 10 টন রক্ষণাবেক্ষণ খরচ কম। 20 টন কিনলে একসাথে তাহলে 20 টনের রক্ষণাবেক্ষণ খরচ বেশি, আবার 30 টন কিনলে আরও বেশি, 40 টন কিনলে আরও বেশি। এটা হচ্ছে মূলত ক্যারিং কস্ট। আর অর্ডারিং কস্ট হচ্ছে কি? আমি যদি একবারে যত বেশি পণ্য একসাথে কিনবো তত আমাদের অর্ডারিং কস্ট কমে যাবে। তার মানে দুইটা কস্ট আমাদের পরস্পর বিপরীতধর্মী, ঠিক আছে? তাহলে এটাকে বলা হয় হোল্ডিং কস্ট বা ক্যারিং কস্ট, যেটা যত বেশি অর্ডার দিব আমরা তত বেশি বাড়বে। সেম অর্ডারিং কস্ট, আমরা যত বেশি অর্ডার দিব তত অর্ডারিং কস্ট কমতে থাকবে। তাহলে এটা হচ্ছে অর্ডারিং কস্ট আমাদের। এবার এখানে আসছে, এটা হচ্ছে আমাদের টোটাল কস্ট। তাহলে এখন দেখো টোটাল কস্টটা কী হয়েছে, আমাদের এই যে অর্ডারিং কস্ট এবং ক্যারিং কস্টের সমন্বয়ে আসা টোটাল কস্ট এক সময় আমাদের কমতে থাকে, কমতে কমতে আবার টোটাল কস্ট আমাদের বাড়া শুরু হয়। কেন? কারণ হচ্ছে আমাদের অর্ডারিং কস্ট তো ক্যারিং কস্ট যেভাবে বাড়ে অর্ডারিং কস্ট আবার কমে।
এখন এই অর্ডারিং কস্ট এবং ক্যারিং কস্টের একটা সামঞ্জস্য বিধান হয়, এক পর্যায়ে আসার পর আবার দুইটা বাড়তে থাকে। এখন আমাদের এই যে দেখো সর্বনিম্ন খরচটা কোথায়, এই যে এখানে টোটাল কস্টের সর্বনিম্ন খরচটা এখানে, টোটাল কস্টের যেখানে সর্বনিম্ন খরচ এটাকে মূলত বলা হয় ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। কারণ এর আগে যদি আমরা অর্ডার দিই, অর্থাৎ আমরা যদি কম অর্ডারে পণ্য কিনি তাহলেও খরচ বেশি, আবার যদি বেশি অর্ডারে পণ্য কিনি তাহলেও খরচ বেশি। সেজন্য এই দুটাকে কম্বিনেশন করে যেখানে আমাদের সবচেয়ে খরচ কম হবে ওটাকে মূলত আমরা বলবো অর্ডারিং কস্ট। আশা করি বুঝতে পারছো। এবার আমরা চলে যাই আমাদের রুলসে। রুলসের মধ্যে প্রথমে আমরা ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি বের করার ইকুয়েশন মেথডটা দেখব। ইকুয়েশন মেথডের সূত্র হচ্ছে 2AO ডিভাইডেড বাই সি। এখানে 2 হচ্ছে এ হচ্ছে অ্যানুয়াল ডিমান্ড বা রিকোয়ারমেন্ট বা কনসামশন, যেটা আমাদের বাৎসরিক কত ইউনিটের চাহিদা আছে সেটা বোঝানো হবে। ও মানে হচ্ছে অর্ডারিং কস্ট পার অর্ডার, প্রতি অর্ডারে কত খরচ হয়। আর ক্যারিং কস্ট হচ্ছে এক একক পণ্য মজুত করার জন্য যে ব্যয় হয় সেটা হচ্ছে মূলত ক্যারিং কস্ট। এটা এভাবে আমরা যদি এ ও সি এবং 2 তো সূত্রের আসেই, এই মানগুলো বসায় ক্যালকুলেশন করলে আমরা ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি পেয়ে যাব। এই ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি আমাদের আবার টেবুলার ফরম্যাটেও আমাদের ট্রায়াল দিয়ে আমরা বের করতে পারি। টেবুলার ফরম্যাট যদি করতে পারে তাহলে তোমরা এই ছকটা কাটবা, অ্যানুয়াল রিকোয়ারমেন্ট, নাম্বার অফ অর্ডার, লট সাইজ, অ্যাভারেজ ইনভেন্টরি ভ্যালু, ক্যারিং কস্ট, অর্ডারিং কস্ট, টোটাল কস্ট। এগুলো যখন আমরা ম্যাথ করে দেখাবো তখন তোমরা এই জিনিসগুলো ভালো করে বুঝতে পারবা। আপাতত তোমরা মনে রাখো যে এই ফরম্যাটে আমাদের ক্লাসটা ছকটা আঁকতে হবে। তবে এখানে একটা জিনিস বিষয় আছে বুঝার, সেটা হচ্ছে যদি ক্যারিং কস্টটা তোমাদের পার ইউনিটে দেওয়া থাকে কোয়েশ্চেনে, তাহলে এখানে তোমাদের অ্যাভারেজ ইনভেন্টরি ভ্যালুটা দরকার হবে না, তখন অ্যাভারেজ ইনভেন্টরির সাথে ক্যারিং কস্টটা গুণ করতে হবে। ঠিক আছে, কারণ অ্যাভারেজ ইনভেন্টরির সাথেই কিন্তু ক্যারিং কস্টটা বের করতে হয়। আমরা যে পরিমাণ পণ্য কিনি সব পরিমাণ পণ্য নির্দিষ্ট সময় পর্যন্ত সমান হারে আমাদের থাকে না, তো আমরা এখানে একটা অ্যাভারেজ লেভেল বের করে ওই অ্যাভারেজ লেভেলের উপর অর্ডারিং কস্টটা নির্ণয় করে থাকি। তো আশা করি ক্লিয়ার। যদি এটা হচ্ছে উইদাউট ডিসকাউন্ট, যদি আমরা পণ্য কেনার ক্ষেত্রে কোনো ডিসকাউন্ট না পাই। এবার যদি আমরা ডিসকাউন্ট পাই তাহলে কি হবে? ডিসকাউন্ট পেলে আমাদের ছকটা হবে, আমাদের ডিসকাউন্ট যদি পাই তাহলে আমাদের ছকটা হবে এইভাবে দেখো, অ্যানুয়াল রিকোয়ারমেন্ট, নাম্বার অফ অর্ডার, লট সাইজ, কস্ট পার ইউনিট, অ্যাভারেজ ইনভেন্টরি ভ্যালু, ক্যারিং কস্ট, অর্ডারিং কস্ট, ম্যাটেরিয়াল কস্ট। এখানে একটা ছক বাড়বে আমাদের ম্যাটেরিয়াল কস্ট, আর একটা ঘর বাড়বে হচ্ছে কস্ট পার ইউনিট। কারণ হচ্ছে আমরা তো প্রত্যেকটা পণ্য একই দাম দিয়ে কিনতে পারবো না যদি আমরা ডিসকাউন্ট থাকে, কারণ এক একটা লেভেলে ক্রয় অর্ডারের এক একটা লেভেলে এক এক পরিমাণ ডিসকাউন্ট থাকে, তখন আমাদের একক প্রতি ব্যয়টা ভিন্ন ভিন্ন হয়। সেজন্য এখানে কস্ট পার ইউনিট এবং ম্যাটেরিয়াল কস্টের একটা ছক কাটতে হবে। কাটার পরে এবার আমরা টোটাল কস্ট যোগ করবো এখানে, ক্যারিং কস্ট, অর্ডারিং কস্ট, ম্যাটেরিয়াল কস্ট। আর যদি ডিসকাউন্ট না থাকে তাহলে ক্যারিং কস্ট আর অর্ডারিং কস্ট যোগ করলে টোটাল কস্টটা পেয়ে যাবা। তাহলে এইভাবেই তোমরা এখানে খুব সহজেই এই সূত্রগুলো প্রয়োগ করতে পারবা। তো এবার চলে আসি আমরা পরবর্তী সূত্রগুলোতে। পরবর্তী সূত্রগুলোর মধ্যে দেখবেন নাম্বার অফ অর্ডার বের করতে বলে আমাদের, মানে বছরে কয়টা অর্ডার দিছ। এটা সূত্র হচ্ছে এ বাই ইউ কিউ। এ মানে বছরে কয়টা লাগবে, ইউ কিউ মানে হচ্ছে তোমার কত পিস করে প্রতিবার তুমি পণ্য অর্ডার দিবা, সেটা হচ্ছে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। ভাগ দিলে আমাদের বছরে অর্ডার সংখ্যা চলে আসবে। যেমন ধর আমার বছরে 12,000 পিস পণ্য দরকার, আমি 2,000 পিস করে অর্ডার দিব, আমার ইউ কিউ হচ্ছে 2,000 পিস। তাহলে 12,000 পিস পণ্য কিনতে 2,000 পিস করে যদি আমরা অর্ডার দিই তাহলে 6 বার কিনতে হবে, এটাই হচ্ছে নাম্বার অফ অর্ডার। তারপর হচ্ছে আমাদের টাইম বিটুইন টু কনজিকিউটিভ অর্ডার, দুইটা অর্ডারের মধ্যে কত সময় গ্যাপ থাকবে। এটা সূত্র হচ্ছে 360, 52 বা 12, এটাকে আমরা ইউ কিউ দিয়ে ভাগ দিব। এখানে একটু মিস্টেক আছে, এটা নাম্বার অফ অর্ডার দিয়ে আমরা ভাগ দিব। এটার মানে হচ্ছে কত সময় পর পর অর্ডার দেওয়া হয়। তাহলে এখন নাম্বার অফ অর্ডার ধরো আমার বছরে 6 বার, তা আমি যদি 360 দিনেরকে যদি 6 দিয়ে ভাগ দিই তাহলে কতদিন পর পর অর্ডার দিই, আমরা 60 দিন পর পর অর্ডার দিই। তাহলে এখানে উপরে যদি তোমাদের 360 থাকে তাহলে তোমরা এটাকে নাম্বার অফ অর্ডার দিয়ে ভাগ দিবা, 52 থাকলে নাম্বার অফ অর্ডার দিয়ে ভাগ দিবা, 12 দিয়ে থাকলে নাম্বার অফ অর্ডার দিয়ে ভাগ দিবা। কিন্তু উপরে 360 থাকলে তোমার অ্যান্সারটা ডেইসে আসবে, আর 52 দিয়ে ভাগ করলে, 52কে ভাগ করলে অ্যান্সারটা আসবে উইকে, আর যদি 12কে ভাগ করো তাহলে অ্যান্সারটা লিখবা মাসে, তাহলে হয়ে যাবে। এখন কথা হচ্ছে স্যার আমরা কোন পদ্ধতিটা ফলো করব? তোমরা 360 দিয়ে অলওয়েজ করবা, তবে ডিফেন্ড করবা হচ্ছে এটা তোমার যে লিড টাইম যেটা বলছিলাম আমি, সেই লিড টাইমটা কিসে আছে, ডে, উইকস বা মান্থে। লিড টাইমটা যে ফরম্যাটে থাকবে তোমার টাইম বিটুইন টু কনজিকিউটিভ অর্ডারটা ওই ফরম্যাটে বের করে নিবা। আশা করি ক্লিয়ার। এরপর আমরা আরেকটা সূত্র দেখব, রিঅর্ডার পয়েন্ট। এটা হচ্ছে কি পরিমাণ মজুদ থাকতে আবার অর্ডার দেওয়া হয়, সেটা রিঅর্ডার পয়েন্ট। এটা সূত্র হচ্ছে অ্যাভারেজ ইউজেস ইন্টু অ্যাভারেজ লিড টাইম প্লাস সেফটি স্টক। সেফটি স্টক হচ্ছে এমন কিছু মজুদ যা আমরা আমাদের সেফটির জন্য আলাদা করে সরায় রাখি।
যেমন তোমরা ছেলেরা কি করো, মানিব্যাগের চিপার মধ্যে 500 টাকার নোট বা 1000 টাকার নোট রেখে দাও না কেন? যদি কোনো সময় বিপদে পড়ি তাহলে ওইটা খরচ করবো আমি। ঠিক এইরকম প্রত্যেকটা মজুদের তোমার স্টোরে এরকম কিছু পণ্য রেখে দেয়, যদি কোনো সময় আমাদের হঠাৎ করে বেশি পণ্য প্রয়োজন হয় তখন আমরা সেফটি স্টক দিয়ে এটাকে আমরা কি ব্যাকআপ দিতে পারি, এটাকে বলা হয় সেফটি স্টক। তো রিঅর্ডার পয়েন্ট হচ্ছে তোমার কী পরিমাণ মজুদ থাকাকালীন তোমাকে আবার অর্ডার দিতে হবে, না হয় কী হবে ওই পণ্যগুলো আস্তে আস্তে তোমার যদি মজুদ খালি হয়ে যায় তাহলে তোমার উৎপাদন তো বন্ধ হয়ে যাবে। তো সেজন্য তোমাকে এটা জানতে হবে যে কী পরিমাণ পণ্য থাকাকালীন আবার অর্ডার দিতে হবে। এটা রিঅর্ডার লেভেল, এটাও একই রকম। যদি তোমাদের রিঅর্ডার লেভেল আর রিঅর্ডার পয়েন্ট মূলত একই জিনিস। যদি রিঅর্ডার পয়েন্ট বলে তাহলে উপরের সূত্রটা ইউজ করবা, রিঅর্ডার লেভেল বললে নিচের সূত্রটা তোমরা ইউজ করবা, দুইটার আসলে মিনিংটা একই জিনিস। এরপর ম্যাক্সিমাম লেভেল, তোমার গুদামে বা তোমার স্টোরে সর্বোচ্চ কী পরিমাণ মজুদ থাকতে পারে সেটা হচ্ছে ম্যাক্সিমাম লেভেল। সেটা সূত্র হচ্ছে রিঅর্ডার লেভেল প্লাস রিঅর্ডার কোয়ান্টিটি মাইনাস মিনিমাম ইউজেস ইন্টু মিনিমাম লিড টাইম। এই মিনিমাম ইউজেস মিনিমাম লিড টাইম তো আমরা আগেই বলে নিচ্ছি, তাই না? তো রিঅর্ডার লেভেল আমরা এখানে বের করে নিব, আর রিঅর্ডার কোয়ান্টিটি যদি কোয়েশ্চেনে দেওয়া থাকে ওটা ইউজ করবা, আর না থাকলে আমরা যে ইউ ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি বের করেছি সেটাকে রিঅর্ডার কোয়ান্টিটি ধরে তোমরা ম্যাথ সলভ করতে পারবা। তারপর তোমাদের আছে মিনিমাম লেভেল। মিনিমাম লেভেলের সূত্র হচ্ছে রিঅর্ডার লেভেল মাইনাস অ্যাভারেজ ইউজেস ইন্টু অ্যাভারেজ লিড টাইম। এটা হচ্ছে সর্বনিম্ন মজুদের পরিমাণ, কী পরিমাণ মজুদ থাকতে পারে, মজুদের পরিমাণটা কী পরিমাণ নিচে নামতে পারে, সেটা হচ্ছে মিনিমাম লেভেল। অ্যাভারেজ লেভেল হচ্ছে ম্যাক্সিমাম লেভেল প্লাস মিনিমাম লেভেল ডিভাইডেড বাই 2, অর্থাৎ গড় মজুদের পরিমাণ, গড়ে মজুদ কী পরিমাণ থাকে। সেফটি স্টক বের করার জন্য এখানে দুইটা সূত্র দেওয়া আছে। তোমাদের যে এলিমেন্টসগুলো কোয়েশ্চেনে থাকবে এই এলিমেন্টসের সাথে যে সূত্রটা মিলবে ওটা ফলো করে তোমরা সেফটি স্টক বের করতে পারবা। অর্থাৎ তোমার যদি লিড টাইম দুইটা দেওয়া থাকে, একটা অ্যাভারেজ ইউজেস দেওয়া থাকলে নিচের সূত্রটা, আর যদি দুইটা ইউজেস দেওয়া আছে একটা লিড টাইম দেওয়া আছে তাহলে উপরের সূত্রটা ফলো করে সেফটি স্টক বের করতে পারবা। এরপর আমাদের নর্মাল ম্যাক্সিমাম ইনভেন্টরি যদি বলে তাহলে সূত্রটা হবে ইউ প্লাস সেফটি স্টক, ঠিক আছে? আর যদি আমাদের বলে অ্যাভারেজ নর্মাল ইনভেন্টরি তাহলে হাফ অফ ইউ প্লাস সেফটি স্টক। আর অ্যাবসোলিউট ম্যাক্সিমাম ইনভেন্টরি যদি বলে তাহলে নর্মাল ম্যাক্সিমাম ইনভেন্টরি প্লাস নর্মাল ইউজেস মাইনাস মিনিমাম ইউজেস ইন্টু লিড টাইম, এই সূত্র দিয়ে করে ফেলবা। এরপর আরেকটা আছে ডেঞ্জার লেভেল। এটা একটু ভালো করে মনে রাখবা। ডেঞ্জার লেভেল হচ্ছে কী পরিমাণ মজুদের পরিমাণ কতটুকু কমলে তোমার অ্যাভারেজ ইউজেসটা বা ডেঞ্জার লেভেলটা হচ্ছে মজুদের পরিমাণ কী পরিমাণ কমলে তোমার পণ্য শর্ট পড়ার সম্ভাবনা থাকে। সেটার জন্য আমাদের সূত্র হচ্ছে অ্যাভারেজ ইউজেস ইন্টু ম্যাক্সিমাম লিড টাইম ফর ইমার্জেন্সি পার্সেস। অর্থাৎ আমরা যদি সাপ্লায়ারকে খুব বেশি প্রেশার দিয়ে ইমার্জেন্সি পার্সেস করতে যাই তাহলে ওই পার্সেসটা কত দিনের মধ্যে আমরা ইমার্জেন্সি পার্সেসটা করতে পারবো, কত দিন টাইম লাগবে ওইটা কোয়েশ্চেনে দেওয়া থাকবে, ওটা দিয়ে তোমরা ডেঞ্জার লেভেলটা করতে পারবা। এরপর আছে আমাদের ক্যারিং কস্ট। ক্যারিং কস্ট বের করার সূত্র হচ্ছে অ্যাভারেজ ইনভেন্টরি প্লাস ইন্টু ক্যারিং কস্ট পার ইউনিট। অ্যাভারেজ ইনভেন্টরি বের করার সূত্র হচ্ছে ইউ ডিভাইডেড বাই 2, আর সিসি মানে হচ্ছে ক্যারিং কস্ট পার ইউনিট, গুণ করে দিবা ক্যারিং কস্ট পেয়ে যাবা। টোটাল কস্ট যদি বের করতে হয় সূত্র হচ্ছে নাম্বার অফ অর্ডার ইন্টু অর্ডারিং কস্ট পার অর্ডার। এবার নাম্বার অফ অর্ডার বের করার সূত্র হচ্ছে এ ডিভাইডেড বাই ইউ ইন্টু ওসি মানে অর্ডারিং কস্ট পার অর্ডার। টোটাল কস্ট হচ্ছে ক্যারিং কস্ট আর অর্ডারিং কস্ট যোগ করলে হচ্ছে টোটাল কস্ট। এবার আমরা ক্যারিং কস্টের সূত্রটা লিখি অ্যাভারেজ ইনভেন্টরি ইন্টু ক্যারিং কস্ট পার ইউনিট, তো আবার টোটাল এটা হচ্ছে নাম্বার অফ অর্ডার ইন্টু অর্ডারিং কস্ট পার অর্ডার। অর্থাৎ এখানে আমরা ক্যারিং কস্ট আর অর্ডারিং কস্টের সূত্রটা যোগ করে দিয়ে আমরা এইভাবেও লিখে দিতে পারি। এখানে দেখো যে ইউ ডিভাইড বাই 2 ইন্টু সি, আবার এ বাই ইউ ইন্টু ওসি, এভাবে ডিরেক্টলি আমরা টোটাল কস্ট বের করতে পারি। এভাবে আমরা এই সূত্রগুলো প্রয়োগ করতে পারবো। তো আশা করি এই ক্লাসটা যদি তোমরা নোট করে ফেলো তোমার কাছে যেই ম্যাথে আসুক না কেন তুমি খুব সহজে সলভ করতে পারবে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের ক্লাসগুলো দেখার জন্য।